কিন্তু এখন যে জাতীয় ঐকমত্য কমিশন বহুত্ববাদের কথা বলছে, কিন্তু এখন ইসলামী দলগুলো এটা প্রতিবাদ করেছে যে আমরা একত্ববাদে বিশ্বাস করি। তো এখানে সবকিছু তো হাত দেওয়া এই জাতীয় ঐকমত্য কমিশনের বিষয় না। জাতীয় ঐকমত্য কমিশন যারা করতে পারে যে সংস্কারের ক্ষেত্রে যাতে একটি উন্নত বিশ্বের মতো যে এখানে চেক অ্যান্ড ব্যালেন্স প্রতিষ্ঠা হয়, এবং যেগুলোতে হাত দেওয়ার কথা, যেখানে ওই যে সিনেটের কথা বলা হচ্ছে উচ্চকক্ষ যেভাবে বলা হচ্ছে এইভাবে করলে কোনো লাভ হবে না। উচ্চকক্ষ তো আমরা বলেছিলাম, কিন্তু উচ্চকক্ষ এখন যে পদ্ধতিতে করতে হচ্ছে, এখানে একটা মাথাবাড়ি প্রশাসন বানানো হবে, কিছু লোককে প্রোভাইড করা হবে, একটা ওয়েস্টেজ অফ মানি, অপচয়, অর্থের অপচয় করা হবে। কারণ কথা হচ্ছে যে এখানে কিছু লোককে প্রোভাইড করা ছাড়া আর তো কিছু আমি দেখি না। যে আমাদের দেশে এককেন্দ্রিক সংবিধান করা হয়েছিল, সংবিধান স্বাধীনতার পরে এটা বুঝে শুনে করা হয়েছিল। যদি আমাদের দেশে দ্বিকক্ষ হিসেবে পার্লামেন্ট করতে হবে, তাহলে প্রাদেশিক শাসন ব্যবস্থা করতে হবে। প্রাদেশিক শাসন ব্যবস্থাও করবে না, আবার এককেন্দ্রিক শাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও সেখানে আবার হাউস অফ কমন্সের মতো, ওয়েস্ট মিনিস্টারের মতো সেখানে সিনেট অথবা উচ্চকক্ষ প্রতিষ্ঠার তো দরকার নাই। এটা কি করবে? এখানে যেটা করা হচ্ছে যে তারা যদি কোনো বিল ত্রুটিপূর্ণ দেখে তা আটকে দেবে, ফেরত পাঠাবে। ফেরত পাঠানোর পরে এটা যদি সংসদ যদি এটা গ্রহণ না করে আবার একই অবস্থা করে দেয়, দ্বিতীয়বার ফেরত পাঠাবে, তৃতীয়বারের সময় অটোমেটিক্যালি এটা পাস হয়ে যাবে। তাই সময়ের অপচয়, অর্থের অপচয়, এটা তো আটকে রাখতে পারছে না। এই হলো বিষয়। আরেকটা জিনিস যে আপনার কাছে জানতে চাই যে মাহফুজ আলম যেটা বললেন যে প্রশাসন ভাগাভাগি হয়ে গেছে, মানে বিএনপি ৩টা নিলে জামাত নিয়েছে, মানে বিএনপি 10টা নিলে জামাত নিয়েছে 3টা, এরকম করে প্রশাসন ভাগাভাগি হয়ে গেছে। এবং যখন ভাগাভাগি হয় তখন তারা বলছিল যে আপনারা যতদিন ইচ্ছা থাকবেন, 2 দিন, 2 মাস, 2 বছর, 3 বছর। কিন্তু এটা থেকে আমরা আসলে কি বার্তা পেলাম? এই বার্তাটা ভালো না। সরকারের থেকে অনেক কথা বলা ঠিক না। সরকারি উপদেষ্টারা যা বলেন, যে এক উপদেষ্টা বলেছেন সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে, এবং আরেক উপদেষ্টা বলছেন জামাত বিএনপি ভাগাভাগি হয়ে গেছে। এটা তারা তো সরকারি, তা যদি ভাগাভাগি হয় তারাই তো করেছেন। তারা যারা সম্মত হয়েছেন, তারা যারা রাজি হয়েছেন, তারা যারা সিদ্ধান্ত নিয়েছেন, সেটাই বাস্তবিত হয়েছে। এখানে সরকার থেকে কথাবার্তাগুলো একটু সংযত হয়ে বলতে হয়। আর 2 নম্বর হচ্ছে যে যারা মানে তাদের সামনেই হয়েছে, উনি তো আবার প্রুভও করছেন যে আমাদের সামনেই হয়েছে, তাহলে তো ওনাদের ওটা সায় ছিল। সেটাই সায় ছিল। আর যদি উল্টা ঘুরিয়ে বলতে হয়, তাহলে বলতে হবে তাদের ব্যর্থতা এটা, যদি তারা এটার বিরুদ্ধে কথা বলে। তো সেখানে নির্বাচনকে এটা প্রভাবিত করবে। যদি প্রশাসন এভাবে হয়, ভাগাভাগি হয়ে যায়, তাহলে তো নির্বাচনও তো মানে সঠিক নির্বাচন হবে কিনা, পক্ষপাতিত্ব নির্বাচনও তো হতে পারে প্রশাসন যদি এরকম ভাগাভাগির পর্যায়ে থাকে। এই বার্তাটাও তো আমরা পাই। বিষয়টা হচ্ছে যে জাস্টিস শাহাবুদ্দিন আহমেদের নেতৃত্বে 1991 সালে যে নির্বাচন হয়েছিল, এটা একটা মডেল নির্বাচন ছিল, এবং কি জাস্টিস লতিফুর রহমান নেতৃত্বে 2001 সালে নির্বাচন হয়েছিল, সেটাও একটা মডেল নির্বাচন ছিল। সেখানে প্রশাসনকে বার্তা দেওয়া, প্রশাসনের যারা থাকবেন কেউ নিরপেক্ষ না। জাস্টিস শাহাবুদ্দিন আমাদেরকে বলেছিলেন তত্ত্বাবধায়ক সরকারের দায়িত্ব নেওয়ার আগে 1991 সালে তার প্রধান বিচারপতি বাসভবনে তিনি বলেছেন, নোবডি ইজ নিউট্রাল, আই এম অলসো নট নিউট্রাল, আই অলসো ভোট ফর সামওয়ান, সাম পার্টি, সাম সিম্বল। কথা হচ্ছে আমি কাজ করার সময় দায়িত্ব যখন পালন করব, তখন আমি সঠিকভাবে দায়িত্ব পালন করলাম কিনা। প্রশাসনে যারা আছেন নিশ্চয়ই সন্দেহে তারা কোনো না কোনো পার্টির, মানে যারা অ্যাফিলিয়েটেড, তাদের পরিবার পরিজন, তারা পার্টি না সরাসরি না করলেও তাদের মনোজগতে কোনো না কোনো পার্টির প্রতি দুর্বলতা থাকে, আসে। কিন্তু তার কাজ করার সময় যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন, যখন প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসাররা যেভাবে দায়িত্ব পালন করে, রিটার্নিং অফিসাররা যেভাবে দায়িত্ব পালন করে, একেবারে পক্ষপাত দুষ্ট লোক ছাড়া বাকিদেরকে দিয়ে কাজ করানো সম্ভব। এবং শুধু বেশি পক্ষপাত দুষ্ট লোক যারা, তাদেরকে এখান থেকে সরিয়ে রাখতে হবে। এই প্রশাসন দিয়েই সুষ্ঠু নির্বাচন করা সম্ভব, শুধু সরকারের সদিচ্ছা দরকার। জি। আপনি বলছেন যে সাবেক প্রধানমন্ত্রী দেশ ত্যাগ করা মানেই হচ্ছে ওনার পদত্যাগ করা। এটা যদি একটু ব্যাখ্যা করেন প্লিজ। যখন একজন প্রধানমন্ত্রী, মানে কি উনি তো যদি ভিজিটে যান কোনো দেশে, তো সেটাও কি ওনার পদত্যাগ হবে কিনা? মানে এখানে দেশ ত্যাগ করা মানে উনি কত সময় অনুপস্থিত থাকলে সেটাকে আমরা দেশ ত্যাগ ধরে নিব? এটা হচ্ছে বিষয়টা হচ্ছে এন্ড জাস্টিফাইজ দ্য মিন, মানে শেষ ভালো যার সব ভালো তার বলা হয়। শেষের বিষয়টা দেখে বোঝা যাবে কোনটা সঠিক। একজন প্রধানমন্ত্রী যখন বিদেশে যাবেন, সফরে যাবেন, জিও করে যাবেন, জিও করে গভর্নমেন্ট অর্ডার করে এবং গেজেট করে যাবেন, তিনি এত তারিখে যাবেন, এত তারিখে ফিরবেন, এইভাবে সব ব্যবস্থা হয়। এবং আর আমাদের প্রধানমন্ত্রী কোনো গেজেট করে যাননি, জিও করে যাননি, গভর্নমেন্ট অর্ডার ছিল না, এমনকি তিনি কাউকে দায়িত্ব দিয়ে যাননি, এবং তিনি পালিয়ে গেছেন।
এবং পালিয়ে যাওয়ার সাথে সাথে এটা মিডিয়াতে একচেটিয়া ভাবে প্রচারিত হয়েছে তিনি পালিয়ে গেছেন। এবং তিনি পালিয়ে যাওয়ার পর ওখান থেকে তার দলের লোকদের সাথে মাঝে মাঝে হোয়াটসঅ্যাপে, টেলিফোনে আলাপ করে তিনি তাদেরকে বলছেন যে আমাকে জোর করে ক্ষমতাচ্যুত করা হয়েছে এবং আমি পদত্যাগ করিনি। একবার বলছেন পদত্যাগ করেছেন, তার ছেলে বলেছে, প্রথমে ঘোষণা দিয়েছে সজীব ওয়াজেদ জয়, তার মা পদত্যাগ করেছেন। এবং বলা হয়েছে যে তার তার কথা রাজি হয়ে পদত্যাগ করেছেন। বলা হয়েছে যে তার খালা তাকে বোঝানোর চেষ্টা করেছিলেন, অন্যরা বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু পরে তার ছেলের কথা রাজি হয়ে করেছেন। এই কথাগুলো সাথে সাথে মিডিয়া আসা শুরু হয় এবং তিনি এক পর্যায়ে শেখ হাসিনা বলেন দিল্লি থেকে যে এই এখন মেটিকুলাস ডিজাইন করে ডক্টর ইউনূস ক্ষমতা দখল করেছেন, তার বিরুদ্ধে আন্দোলন করতে হবে। আমি মেনে নিলাম, আমি নাই ক্ষমতায়, কিন্তু এখন একটা তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করতে হবে। যে তত্ত্বাবধায়ক সরকার তিনি বাতিল করে দিয়ে গেছেন, তিনি বলছেন সেই তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন করেন দাবি জানাচ্ছেন। তিনি নিজেই তো স্বীকার করে নিলেন তিনি পদত্যাগ, তিনি নাই ক্ষমতায়। অর্থাৎ তিনি যে পালিয়ে গেছেন, এই পালিয়ে যাওয়াটা, এই দেশ ত্যাগ করাটা নর্মাল দেশ ত্যাগ করার মতো অবস্থা না। তিনি বলেছেন আমি শেষে আসার সময় চেষ্টা করেছিলাম প্রেসিডেন্টের সঙ্গে দেখা করে আসতে, কিন্তু আর পরিস্থিতি আর সময় আর কোলাহলী, রাস্তায় লোকজন নেমে গেছে, আর কিছুক্ষণ থাকলে আমাকে তারা টুকরো টুকরো মেরে ফেলতো। গণভবনে যেভাবে ছাত্র জনতার মব ঢুকে পড়েছিল সেই কথা তিনি উল্লেখ করেছেন। এবং এবং সেনা প্রধান তাকে 45 মিনিট সময় দিয়েছিলেন, এই সময়ের মধ্যে না গেলে মবকে কন্ট্রোল করা যাবে না। ঢাকায় প্রবেশের সব মুখ দিয়ে হাজার হাজার মানুষ, সব মিলিয়ে লাখ লাখ মানুষ তখন রাস্তায় নেমে গিয়েছিল। তখন পরিস্থিতি কন্ট্রোলের বাইরে ছিল। সেনাবাহিনী তখন জনগণের সঙ্গে হাত মেলানো ছাড়া কোনো উপায় ছিল না। পরিস্থিতি ঠিক 1990 সালের 4 ডিসেম্বরের মতো আমার চোখে ভাসে। আমরা তখন রাস্তায় নেমে এসেছিলাম, আন্দোলন করছিলাম এবং বাংলাদেশ টেলিভিশনে খবর চলছিল। খবরে 14 মিনিটের মাথায় হঠাৎ করে যখন বলা হলো হেয়ার ইজ এ ফ্ল্যাশব্যাক, প্রেসিডেন্ট এরশাদ হ্যাজ ডিসাইডেড টু রিজাইন ইমিডিয়েটলি, দ্যাট ওয়াজ দ্য লাইন, অনলি সিঙ্গেল লাইন। এবং এই কথা বলার সাথে সাথে জনগণ, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাস্তায় নেমে পড়েছিল। এইভাবে পতন হয়েছিল। পতন হওয়ার পরে সাংবিধানিক যে সিস্টেম কন্টিনিউটি এবং এটা ফলো করে 6 ডিসেম্বর প্রেসিডেন্ট এরশাদ আনুষ্ঠানিকভাবে ভাইস প্রেসিডেন্ট মওদুদ আহমদকে পদত্যাগ করিয়ে জাস্টিস শাহাবুদ্দিনকে ভাইস প্রেসিডেন্ট নিয়োগ করে তখন তিনি নিজে প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে পরিস্থিতি গণতন্ত্রের দিকে নিয়ে আসা হয়েছিল। কিভাবে এবারও সেটাই করা হয়েছে। শেখ হাসিনা যখন দেশ পালিয়ে গেলেন, পালিয়ে যাওয়ার পরে সেনাপ্রধান তার বাসভবনে, সেনাভবনে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে বৈঠক করলেন, বিএনপি, জামাত, এনসিপি সহ সিভিল সোসাইটির কয়েকজনের সাথে এবং খেলাফত মজলিসের নেতার সাথে মিটিং করে তিনি আবার রাষ্ট্রপতির কাছে তাদেরকে নিয়ে গেলেন বঙ্গভবনে। রাষ্ট্রপতির কাছে নিয়ে 3 বাহিনী প্রধানের উপস্থিতিতে আলাপ আলোচনার ভিত্তিতে সবাই সম্মত হয়ে বেগম খালেদার মুক্তির ব্যবস্থা করা হলো, জামাত ইসলামের অফিস খুলে দেওয়ার ব্যবস্থা করা হলো এবং তারপর অধ্যাপক গোলাম আজমের ছেলে আমান আল আজমি ব্রিগেডিয়ার সহ যারা যারা আয়নাঘরে বন্দী ছিলেন শেখ হাসিনা বলে তাদের মুক্তির ব্যবস্থা করা সহ একটি ইন্টারিম গভর্নমেন্ট প্রতিষ্ঠার ব্যবস্থা করা হলো। এবং 3 দিন পর 8 আগস্ট 2024 ডক্টর মোহাম্মদ ইউনূস প্যারিস থেকে এসে ছাত্র জনতার প্রস্তাবের প্রেক্ষিতে দায়িত্ব গ্রহণ করলেন এবং এইভাবে এই প্রক্রিয়াটা এগিয়ে আসলো সাংবিধানিকভাবে। অসংখ্য ধন্যবাদ। আমরা শেষ করব। শেষ করার আগে আপনার শেষ বক্তব্য আজকের অনুষ্ঠানের জন্য প্লিজ। আমি যেটা মনে করি আমরা এখন